আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না, এটা বিএনপির বোঝা উচিত। সব জায়গাতে বিএনপির জন্য দুর্ভোগ এবং জামাতের জয় জয়কার। বিএনপির একজন সাধারণ মানের নেতার সঙ্গে দেখা করার জন্য জামাতের আমির শফিক সাহেব তিনি নিজে ছুটে যেতেন। আর এই এক বছরের মধ্যে সেই একই মানুষ এমন কি হলো যে মার্কিন রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত, তারপরে শেষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত থেকে শুরু করে তুরস্কের রাষ্ট্রদূত এবং বিশ্বের যে কোনো দেশের মন্ত্রীরা যারা বাংলাদেশ সফর করতে আসছেন তারা কেন জামাতের আমিরের সঙ্গে তার বাসায় দেখা করতে যাচ্ছেন, জামাতের অফিসে যাচ্ছেন? হোয়াই? এমনও হতে পারে সমঝোতা করতে করতে সে প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। কথায় আছে যায় দিন ভালো আসে দিন খারাপ। বর্তমান সময়ে এমন অবস্থায় চলতেছেন, যে দিনটি যাচ্ছে সেটি যেন ভালো যাচ্ছে, সামনের দিনটি যেন ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের মাঝে ফিরে আসছে। দর্শক, বলছি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও বাংলাদেশের বিচার বিভাগের ব্যবস্থাপনার কথা। দর্শক, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে। এরই মধ্যে জামাত ইসলাম পাচ্ছে গ্রিন সিগন্যাল। নেতা ও ক্ষমতায় আসার চরম পর্যায়ে, চরম মুহূর্তে পৌঁছে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্য এবং জামাত ইসলামের মধ্যে যে তথ্য আলোচনা চলছে তাতে আগামী নির্বাচনে ক্ষমতায় আসার সকল প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। বিস্তারিত আরও দেখুন শেখ হাসিনার কণ্ঠে। আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না, এটা বিএনপির বোঝা উচিত। একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল, কিন্তু ইউনূস ক্ষমতায় এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক। কাজে আমি সাবধান করে দিচ্ছি, বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে, কিন্তু এত মানুষের জীবন নেবে কেন? এভাবে মানুষের উপর হামলা করবে কেন? একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে। আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে। তার তো টাকা আছে, সে বাংলাদেশের টাকা চুরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটিতে দেখায়, সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে। অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই, এসব ইউনূসের সেই নিজের করার, এটা তার পরিকল্পিত, এবং কিন্তু দোষগুলি সব আমাদের। আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো বিচার নাই, কোনো নালিশ নেই, কেউ কিছু করতে পারবে না। এটাই হচ্ছে তার নিয়ম। বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে। যখনই যেখানে সব, এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা, লুটপাট আর নির্যাতন না হচ্ছে। দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে, আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে। বিএনপি কি ভেবেছে সেটা আমি জানি না, তারা মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছে নাকি। ওরা যে লাফাচ্ছে আর এরকম একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাথে জামাত তো আছেই, তাদের তো খুন খারাপই। সব জায়গাতে বিএনপির জন্য দুর্ভোগ এবং জামাতের জয় জয়কার। অনেকে বলার চেষ্টা করছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনে জামাতের যে বিজয়, এটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না। স্বয়ং তারেক রহমান সাহেব সেটা মনে করেন। উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে ডাকসুতে সবচেয়ে জনপ্রিয় যিনি ভিপি ছিলেন তিনি হলেন জনাব মাহমুদুর রহমান মান্না। তো মান্না সাহেব দুইবার ভিপি হওয়ার পরও জাতীয় নির্বাচনে তো তিনি কিছুই করতে পারেননি, তার দলও কিছু করতে পারেননি। কিন্তু মূল ব্যাপারটা হলো যে মাহমুদুর রহমান সাহেব প্রথমত তিনি যে দলটির পক্ষ হয়ে গেছিলেন সেই দলটি খুব ছোট একটা দল ছিল, যেমন ধরুন তখন গণ অধিকার পরিষদের মতো একটা দল ছিল।
কিন্তু তিনি যদি আওয়ামী লীগের ভিপি হতেন, বিএনপির ভিপি হতেন, কিংবা ওই সময়টাতে তিনি যদি জাতীয় পার্টির ভিপি হতেন, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যেত, সম্পূর্ণ নতুন ইতিহাস তৈরি হয়ে যেত। যেভাবে কে মোবাইদুর রহমান, শাহ মুয়াজ্জেম, তোফায়েল আহমেদ তারা একটা ইতিহাস তৈরি করেছেন। এবং শাহ মুয়াজ্জেম সাহেবের কথা বাদ দিলাম, তোফায়েল সাহেব যে সময়টাতে ডাকসুর ভিপি ছিলেন, তো আওয়ামী লীগের মতো একটা বড় দলের সমর্থন থাকার কারণে তিনি একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিতে পেরেছিলেন। আবার দেখুন, নুরুল হক নুরু ভিপি হয়েছে, কিন্তু তার ওরকম দল না থাকার কারণে তিনি যদি জামাতের ভিপি হতেন, ওই সময়টাতে আওয়ামী লীগের ভিপি হতেন, এমনকি বিএনপির ভিপি হতেন, তাহলে ওই সময়টাতে আন্দোলনের যে মাঠ ছিল, এই নুরুল হক নুরুকে দিয়েই হয়তো শেখ হাসিনার নির্বাচন, সেই ভিপি নির্বাচিত হওয়ার 1 বছরের মধ্যেই এই বিপ্লবটি ঘটানো সম্ভব ছিল। তো কাজেই এই বছর যারা হয়েছে বা হবেন, তাদের পেছনে জামাতের মতো একটা সংগঠন আছে, অর্থ আছে, পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আছে, তুরস্কের মতো একটা রাষ্ট্র আছে, সৌদি আরবের মতো একটা রাষ্ট্র আছে। এই জিনিসগুলো নিয়ে যারা ঠাট্টা করছেন, মস্করা করছেন, গুরুত্ব দিচ্ছেন না, আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। জামাতের এই বিজয় জামাতকে অনেক দূর নিয়ে যাবে, এবং জামাতের এই বিজয়, ছাত্র সংসদগুলোতে তাদের এই বিজয় বিএনপিকে অনেক দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলে দেবে। জামাত যে কারণে এবং যেভাবে ছাত্র সংসদগুলোতে জয়লাভ করেছে, এবং এই বিপ্লবের পর যেভাবে পুরো অপরচুনিটি, সুযোগগুলোকে তারা কাজে লাগিয়েছে এবং এখনো লাগিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা রীতিমতো শিশু, জামাতের কাছে শিশু। এই কারণ হলো যে জামাত 2012 সন থেকেই তারা এই দাওয়াতি কর্মকাণ্ড, তাবলিগি কর্মকাণ্ড এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে সামনে যদি নির্বাচন হয়, জামাত প্রাণান্ত চেষ্টা করছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এর কারণ হলো তারা যে কর্মকাণ্ড করছে, তারা যদি 2 বছর সময় পায়, এখানে আরেকটা জামাতি বিপ্লব, আরেকটা তালেবানি বিপ্লব, এটা তারা ঘটিয়ে ছাড়বে। ফলে তারা তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে, সেই লজিস্টিক সাপোর্টের এই 2 বছরে যদি ইনুস সাহেবের জায়গাতে আরো 10 জন ইনুস সাহেব আসেন, তাতেও তাদের কিছু আসে যায় না। তারা একটা জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে, এবং এই কাজটি তারা করে যাচ্ছে, যেটি ফেরানোর মতো শক্তি এই মুহূর্তে আওয়ামী লীগের নেই। দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।